কোনো রুট দিয়ে আমি ড্রাগ দিলাম, সিস্টেমিক সার্কুলেশনে কিন্তু ফুল ড্রাগ পৌঁছায় না। যে পার্সেন্টেজটা পৌঁছায় সিস্টেমিক সার্কুলেশনে আনচেঞ্জড অবস্থায়, সেটাই হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি। দ্যাট মিনস আমি 500 মিলিগ্রাম ড্রাগ মুখে খেলাম ওরালি, এই 500 মিলিগ্রামে কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে যাবে না। এই 500 মিলিগ্রাম পার্সেন্টেজটা আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে যাবে, সেই ফ্র্যাকশন বা সেই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। বোঝা গেল? করে it is the fraction of an unchanged drug reaching the systemic circulation following administration by any route, এবং এটা অলওয়েজ এক্সপ্রেস করা হয় পার্সেন্টেজ। যেমন একটা ড্রাগ দেওয়া হলো যে 50 মিলিগ্রাম ড্রাগ, এর 50 মিলিগ্রামে কিন্তু পৌঁছাবে না সিস্টেমিক সার্কুলেশনে, এর গেল 40%, 40 মিলিগ্রাম গেল। আচ্ছা, এর 40 মিলিগ্রাম ড্রাগ 40 মিলিগ্রাম ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছালো, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 40/50 ইনটু 100। এটা 100 এ সবসময় প্রকাশ করা হয়, পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সো বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 80%। ঠিক আছে, দিস ইজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি। what are the factor modifying bioavailability? এই যে ফ্যাক্টর গুলা অ্যাবজর্পশনের ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলাই কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটির ফ্যাক্টর। এই কারণে বলা হয়েছে দ্য রেট এন্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। হ্যাঁ, ফ্যাক্টরটা হচ্ছে দ্য রেট এন্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। এবং ডোজেস ফর্মুলেশন, যেমন ইন্ট্রাভেনাস যদি আমি দেই, যেটুকু ড্রাগ দিলাম সেইটুকুই কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে গেল। দেখলি যে যতটুকু ড্রাগ দেওয়া হচ্ছে 100% ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে গেল, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 100%। আরেকটা ফ্যাক্টর হচ্ছে তোমার ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, এটা আমরা পরে পড়ছি। হোয়াট ইজ ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, এটাও বায়োঅ্যাভেলেবিলিটির একটা ফ্যাক্টর। তাহলে তিনটা ফ্যাক্টর, রেট এন্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, ডোজেস ফর্মুলেশন এবং ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। ডোজেস ফর্মুলেশনে আমি জানবো যে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে গিয়ে 100% ড্রাগ, বায়োঅ্যাভেলেবিলিটি 100% হয় শুধুমাত্র ইন্ট্রাভেনাসে দিলে। হ্যাঁ, ইন্ট্রাভেনাস, ইন্ট্রা আর্টারিয়াল, অনেক সময় ইন্ট্রা আর্টারিয়ালও আমরা দেই। ইন্ট্রা আর্টারিয়াল, ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন হলে 100% বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে। আবার আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করে, বায়োঅ্যাভেলেবিলিটি না 100% টার্গেট সাইটে টার্গেট সাইটে 100%। আরেকটা হচ্ছে তোমার ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা অনেক সময় ইন্ট্রাকার্ডিয়াক ড্রাগ ইউজ করি, একদম হার্ট নালি না, তোমার 100% সেটা বোঝানোর উপায়। আরেকটা হচ্ছে তোমার ইন্ট্রা আর্টিকুলার, মানে জয়েন্টে, জয়েন্টেও আমরা ড্রাগ দিই ভিতরে, সেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার, সেখানে আমরা 100% টার্গেট সাইটে ড্রাগ পৌঁছাতে পারি। টার্গেট সাইট আর বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু এক না। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে যতটুকু পার্সেন্টেজ যাবে ড্রাগটা, আর টার্গেট সাইট হচ্ছে টার্গেটে যেটা যাবে, হ্যাঁ, যে সাইটে যাবে টার্গেট অর্গানে। ইম্পর্টেন্সটা কি? বায়োঅ্যাভেলেবিলিটি ইম্পর্টেন্স হচ্ছে অ্যাসেস দ্য লোডিং ডোজ, আমরা লোডিং ডোজটা কি জানবো পরে। টু অ্যাসেস দ্য সিরাম কনসেন্ট্রেশন এন্ড ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ডোজ, এবং ডিফারেন্ট ফর্মুলেশনের সাথে আমি কম্পেয়ার করতে পারি। সাপোজ একটা প্যারাসিটামল নাপা, এটা হচ্ছে বেক্সিমকো, আবার প্যারাসিটামল এইস, এটা হচ্ছে স্কোয়ার। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম অনেকেই ঢুকতে যাচ্ছে ক্লাসে, একটু অ্যালাউ করতে হবে। প্যারাসিটামল একটা ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেটটা ধরো বেক্সিমকো কোম্পানির নাম হচ্ছে নাপা,
এটাকে কি বলে? প্যারাসিটামলটা হচ্ছে আমার কি নেম জানো তোমরা? প্যারাসিটামল কি বলে? জেনেরিক নেম। আর জেনেরিক ট্রেড নেম। নেম হচ্ছে তোমার ওই কোম্পানির নামে, যেমন বেক্সিমকো, নাপা, স্কোয়ারের হচ্ছে এস। এখন এইস এবং নাপা এই দুইটার মধ্যে আমি যদি কম্পেয়ার করতে চাই যে কোনটা ভালো, আমরা কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি দিয়ে কম্পেয়ার করি যে বায়োঅ্যাভেলেবিলিটি কোনটার বেশি। তারপর আবার কোন ফর্মুলেশন, সাপোজ নাপা সিরাপ আবার নাপা ট্যাবলেট, এটারও কম্পেয়ার করা যাবে, বায়োঅ্যাভেলেবিলিটি দিয়ে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, তাহলে সেগুলো এই ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি ইম্পর্টেন্ট। যেমন ইন্ট্রাভেনাসের ক্ষেত্রে কিন্তু 100% বায়োঅ্যাভেলেবিলিটি, ইন্ট্রামাসকুলার সাবকিউটিনিয়াস এটা 75 to 100% ভ্যারি করে, ওরালও 5 to 100% এ ভ্যারি করে, 100% কখনোই হয় না, ওরালে সবসময় লেস দেন 100%। নেক্সট আসো বায়ো ইকুইভ্যালেন্স। হোয়াট ইজ বায়ো ইকুইভ্যালেন্স? কম্পারেবল বায়োঅ্যাভেলেবিলিটি কে বলা হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্ট। আমি দুইটা ড্রাগকে তখনই বায়ো ইকুইভ্যালেন্ট বলবো যখন তারা সিমিলার বায়োঅ্যাভেলেবিলিটি দিবে, অথবা যে টাইমে এবং সিমিলার টাইমে যদি তারা পিক ব্লাড কনসেন্ট্রেশনে পৌঁছায়, তাহলে সেই দুইটা ড্রাগকে আমরা বলবো বায়ো ইকুইভ্যালেন্ট। যদি দেখা যায় নাপা এবং এস এই দুইটা বায়োঅ্যাভেলেবিলিটি সিমিলার, মানে কাছাকাছি, হ্যাঁ, এবং এবার একই সময় এরা ব্লাড কনসেন্ট্রেশন সেম হয়, পিকে চলে যায় একই সময়ে এবং একই কনসেন্ট্রেশনে পৌঁছায়, তাহলে এই দুইটা ড্রাগ তখন একটা আরেকটা বায়ো ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? সিমিলার ম্যাম আরেকবার বায়োঅ্যাভেলেবিলিটি যে দুটো ড্রাগ, সেই দুটো ড্রাগকে আমরা বলবো বায়ো ইকুইভ্যালেন্ট। ধরো একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি 80%, ধরো নাপা, ঠিক আছে, নাপার বায়োঅ্যাভেলেবিলিটি 80%, এইস এর বায়োঅ্যাভেলেবিলিটি 75%, তাহলে আমরা বলবো যে এই একটা একটার বায়ো ইকুইভ্যালেন্ট, মানে কাছাকাছি সিমিলার, অনেকটা কাছাকাছি বায়োঅ্যাভেলেবিলিটি, তাহলে এইস এবং নাপা একটা একটার বায়ো ইকুইভ্যালেন্ট। এই বায়ো ইকুইভ্যালেন্ট যদি 20% এর মানে ডিফারেন্স হয়, 20% ডিফারেন্স হয়, তাহলে আমরা বায়ো ইকুইভ্যালেন্ট বলবো। 20% এর বেশি হয়ে গেলে বায়ো ইকুইভ্যালেন্ট বলবো না। যেমন এইস এর বায়ো অ্যাবিলিটি সাপোজ 80%, এখন নাপার হয়ে গেল 50%, 20% এর কম গ্যাপটা, ঠিক আছে, তাহলে এটা বায়ো ইকুইভ্যালেন্ট না। আর যদি দেখা যায় যে নাপার 80%, এইস এর হচ্ছে 60%, মোটামুটি 20% এর কাছাকাছি, তাইলে মোটামুটি বলা যায় দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? হোয়াট ইজ বায়ো ইকুইভ্যালেন্ট? সিমিলার, অবশ্যই এটা লেস দেন 20% হইতে হবে, মোর দেন 20% হয়ে গেলে বায়ো ইকুইভ্যালেন্ট না। সিমিলার মানে একদম 100, মানে একদম অ্যাকুরেট হবে না, 80 হবে না, 20% ভ্যারি করতে পারে, কিন্তু 20% এর বেশি ভ্যারি করা যাবে না, সেটাই হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্ট। যে কথাটা বলছে, if the difference of the viability of the two preparation, same drug, same dose, same doses for less than 20%, they are known as bioequivalent. Same drug, suppose paracetamol, দুইটা ড্রাগ নাপা এবং এইস, সেম ডোজ, দুইটাই 500 মিলিগ্রাম, সেম ডোজেস ফর্মুলেশন, দুইটাই ট্যাবলেট ফর্ম, এবং দেখা গেল একটার 80 একটার 65, তাহলে দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। যদি একটার 80% আর আরেকটা 50% হয়, দে আর নট বায়ো ইকুইভ্যালেন্ট। এটা একটা রিটেন কোশ্চেন, এনুমারেট দ্য প্যারামিটার ফর স্টাডিং দ্য বায়ো ইকুইভ্যালেন্স অফ দ্য টু ড্রাগ। এটা রিটেনে আসে, তোমাদের একবার দুবার আসছিল, কি কি প্যারামিটার দিয়ে আমরা বায়ো ইকুইভ্যালেন্ট কাউন্ট করি। এক নাম্বার বায়ো অ্যাভেলেবিলিটি দিয়ে কাউন্ট করি, যেটা বললাম এখন যে ম্যাক্সিমাম কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি দিয়ে কাউন্ট করা হয়। এছাড়াও আমরা প্লাজমা হাফ লাইফ, সিম্যাক্স এবং টিম্যাক্স দিয়ে কাউন্ট করি। সিম্যাক্স মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ দ্যাট এ ড্রাগ ক্যান বি অ্যাচিভড, আর একটা টিম্যাক্স হচ্ছে টাইম টু অ্যাচিভ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। ঠিক আছে, যে টাইম ধরো এইস ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছাবে 2 ঘন্টায়, ইয়েও 2 ঘন্টা বা কাছাকাছি 2.5 ঘন্টায় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছায়, তাহলে দে আর বায়ো ইকুইভ্যালেন্ট।
আবার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন সাপোজ 40 মিলিগ্রাম, 500 থেকে 500 মিলিগ্রাম ড্রাগ দেওয়া হলো, তো ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন পৌঁছালো সিস্টেমিক সার্কুলেশনে 400 মিলিগ্রাম, নাপার ক্ষেত্রে এইসের ক্ষেত্রেও প্রায় এই 450 বা 450 না 410 বা 405 মিলিগ্রাম, তাহলে দে আর বায়ো ইকুইভ্যালেন্ট। সিমিলার প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফটা কি আমরা ডিটেইল পরে বর্ণনা করব। প্লাজমা হাফ লাইফও যদি কাছাকাছি হয় দে আর বায়ো ইকুইভ্যালেন্ট, কিন্তু মেইনলি আমরা বায়ো অ্যাভেলেবিলিটি দিয়ে কিন্তু আমরা বায়ো ইকুইভ্যালেন্সটা কাউন্ট করি। এছাড়াও অন্যান্য প্যারামিটার কি কি যদি জিজ্ঞাসা করে বলবা সিম্যাক্স, টিম্যাক্স এবং প্লাজমা হাফ লাইফ। থেরাপিউটিক ইকুইভ্যালেন্স খুব বেশি ধরে না। থেরাপিউটিক ইকুইভ্যালেন্স হচ্ছে সিমিলার এফিকাসি এবং সেফটি যদি থাকে দুইটা ড্রাগে, দে আর থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। সিমিলার এফিকাসি মানে ইফেক্টিভিটি যদি সেম কাছাকাছি হয় এবং ড্রাগটা যদি সেফ হয় দুইটা ড্রাগই, তাহলে দে আর থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। এরপর আসো ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। এটা কি জিনিস? এটা বললাম বায়ো অ্যাভেলেবিলিটির একটা ফ্যাক্টর ছিল ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। বায়ো অ্যাভেলেবিলিটির তিনটা ফ্যাক্টর, একটা হচ্ছে রেট এন্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, দুই নাম্বার হচ্ছে ডোজেস ফর্মুলেশন, তিন নাম্বার হচ্ছে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। হোয়াট ইজ ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, অথবা বলা হয় ফার্স্ট পাস এলিমিনেশন? এই জিনিসটা কি? ধরো একটা ড্রাগ ওরালি নেওয়ার পরে, ওরালি নিতে হবে, এটা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমের প্রথম শর্ত হচ্ছে ড্রাগটা মাস্ট বি অ্যাডমিনিস্টার্ড ওরালি। ওরালি নেওয়ার পরে ড্রাগটা অ্যাবজর্পশন হলো গাট ওয়ালে, অ্যাবজর্পশন হওয়ার পরে দেখা যাবে যে গাট ওয়ালের এনজাইম দিয়ে সে মেটাবলিজম হয়ে যাচ্ছে, অথবা ড্রাগটা কি করবে গাট ওয়াল থেকে বের হয়ে পোর্টাল ব্লাডে চলে গেল, সিস্টেমিক সার্কুলেশনে না গিয়ে পোর্টাল ব্লাডে চলে গেল, তারা পোর্টাল ব্লাডেই মেটাবলিজম হয়ে যাচ্ছে, অথবা পোর্টাল ব্লাড থেকে লিভারে চলে গেল, লিভারে মেটাবলিজম হয়ে যাচ্ছে বিফোর রিচিং দা সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন পৌঁছানোর আগে এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে, তারা মেটাবোলাইজড হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলছে ফার্স্ট পাস এলিমিনেশন বা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। That is following administration across the gut wall, portal blood delivers drug to the liver prior entry into the systemic circulation, এবং লিভারে তারা মেটাবলিজম হয়ে যাচ্ছে, এটাকে বলছে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। মানে একটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন পৌঁছাতে পারলো না, তার আগেই সে মেটাবলিজম হয়ে গেল, এটাকে বলছে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। কোথায় কোথায় মেটাবলিজম হতে পারে? গাট ওয়ালে হতে পারে, পোর্টাল ব্লাডে হতে পারে, ইভেন লিভারে হতে পারে। তাহলে এই তিনটা পার্টে তারা মেটাবলিজম হতে পারে বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন, সেটাকে আমরা বলছি ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম অর ফার্স্ট পাস এলিমিনেশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন তোমাদের আমি পড়াচ্ছি না, কারণ এগুলো পড়িয়ে মাথা গরম করে লাভ নেই, ইকুয়েশন গুলো খুব আসে না। আচ্ছা, যেটা আসে সেগুলোই পড়াই, যে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম তাহলে আমি কিভাবে অ্যাভয়েড করতে পারি, হাউ উই অ্যাভয়েড, এটা ম্যাম আমাদের অনেকেই আসছে ঢুকতে চাচ্ছে। আবার হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম কিভাবে অ্যাভয়েড করা যায়? আমি তো চাবো যে অ্যাভয়েড করতে, কারণ আমি চাই না একটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগেই সে মেটাবলিজম হয়ে যাক, তাই না? আমি চাবো সে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাক, তারপর ড্রাগটা ডিস্ট্রিবিউশনে যাক, তারপর ড্রাগটা কাজ করুক। সে যদি মেটাবলিজম হয়ে যায় তাহলে তো কাজ করতে পারবে না। সুতরাং আমি চাই না যে ড্রাগটা হেপাটিক মেটাবলিজম হয়ে যাক ফার্স্ট পাস। তাহলে এটা অ্যাভয়েড করার জন্য আমার প্রসেস হচ্ছে আমি ওরাল রুটটাকে অ্যাভয়েড করব। তাহলে আমি কি কি রুট চয়েস করব?
অন্যান্য প্যারেন্টেরাল রুট যেমন ইন্ট্রাভেনাস, সাবলিঙ্গুয়াল, ট্রান্সডার্মাল, ইন্ট্রামাসকুলার, টপিক্যাল। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে পার রেকটাল যদি দেওয়া হয়, পার রেকটাল দিলেও কিন্তু অনেক সময় ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয়ে যায়। পার রেকটাল কি আসলে? রেকটাম দিয়ে ঢুকে আলটিমেটলি সেই ওই ওইখানে পোর্টাল ব্লাডে চলে যাওয়ার চান্স থাকে। তাহলে সেক্ষেত্রে পার রেকটাল ক্ষেত্রেও কিন্তু হেপাটিক মেটাবলিজম হওয়ার চান্স থাকে। তাহলে পার রেকটাল এবং ওরাল বাদ দিয়ে অন্যান্য রুটগুলো আমরা বলবো, যেমন ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবলিঙ্গুয়াল, ট্রান্সডার্মাল, টপিক্যাল, অন্যান্য প্যারেন্টেরাল রুটগুলা আমরা চয়েস করতে পারি টু বাইপাস বা অ্যাভয়েড ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। ম্যাম, হ্যাঁ, সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, মানে একটু ছোট শোনা হচ্ছে। আচ্ছা, ফ্যাক্টর মডিফাইং ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম, জোরে জোরে বলতে হবে। ফ্যাক্টর মডিফাইং ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম কি কি ফ্যাক্টর? একটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেমন ইম্পর্টেন্ট ওরাল রুটে দিলে ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয়ে যাওয়ার চান্স থাকে অনেক ড্রাগের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার রুটটাকে বাইপাস করতে হবে, ওরাল বাদ দিয়ে আমি প্যারেন্টেরাল বা অন্যান্য রুট চয়েস করব। হেপাটিক ব্লাড ফ্লো, হেপাটিক ব্লাড ফ্লো যদি বেশি হয় অনেক সময় ড্রাগটা গাট ওয়াল থেকে ক্রস করার পরই অনেক সময় টান টান দিয়ে ওরা লিভারে নিয়ে যায় এবং মেটাবলিজম করে ফেলে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগেই। তাহলে হেপাটিক ব্লাড ফ্লোটাও ইম্পর্টেন্ট। হেপাটিক এবং গাট ওয়ালের এনজাইম অ্যাক্টিভিটি, অনেক সময় এনজাইম দিয়ে তারা মেটাবলিজম হয়ে যায় সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগে। হেপাটিক ডিজিজ, তাহলে এই হেপাটিক জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, হেপাটিক ফ্যাক্টরগুলো, হেপাটিক ব্লাড ফ্লো, হেপাটিক এনজাইম অ্যাক্টিভিটি, হেপাটিক ডিজিজ এবং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দিস আর দ্য ফ্যাক্টর মডিফাই ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম। নেক্সট আসো, যেটা কোশ্চেন করে ভাইবাতে, অস্পিতে, ভাইবাতেও আসে, অস্পিতেও আসে, যে কোন কোন ড্রাগের ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম হয়, এক্সাম্পল দাও, বা 4টা ড্রাগের নাম লিখো যেগুলো ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমে যায়। তো আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে একটা সূত্র দিয়েছি যে নাইট্রেটস হ্যাভ লার্জ প্রি সিস্টেমিক মেটাবলিজম। প্রি সিস্টেমিক মানে কি? সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগেই মেটাবলিজম, এটা আরেকটা নাম কিন্তু প্রি সিস্টেমিক মেটাবলিজম। তাহলে নাইট্রেট হ্যাভ লার্জ প্রি সিস্টেমিক মেটাবলিজম, এটা দিয়ে মনে রাখবো আমি, এটা সূত্র। নাইট্রেট হচ্ছে নাইট্রেট, নাইট্রেট ড্রাগগুলা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমে যায়। হ্যাভ দিয়ে মনে রাখবো হাইড্রোকর্টিসন, লার্জ ফর লিগনোকেইন, প্রি ফর প্রোপানল, সালবুটামল, এস সিস্টেমিক দিয়ে সালবুটামল, মেটাবলিজমের এম দিয়ে মরফিন। তাহলে নাইট্রেট, হাইড্রোকর্টিসন, লিগনোকেইন, প্রোপানল, সালবুটামল, মরফিন, এই ড্রাগগুলা হাই ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমে যায়। ম্যাম আরেকবার বলেন। সূত্র, এটা হচ্ছে সূত্র, কোন কোন ড্রাগ হাই ফার্স্ট পাস মেটাবলিজমে যায় বা কোন কোন ড্রাগ ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমে যায়। তাহলে মনে রাখার সুবিধা হচ্ছে, আমার তো এতগুলো ড্রাগের নাম মনে থাকবে না, আমি এই সূত্রটা মনে রাখি যে নাইট্রেট হ্যাভ লার্জ প্রি সিস্টেমিক মেটাবলিজম, নাইট্রেট দিয়ে নাইট্রেট, হ্যাভ এইচ দিয়ে হচ্ছে হাইড্রোকর্টিসন, তারপরে কি লার্জ, এল দিয়ে হচ্ছে লিগনোকেইন, প্রি প্রি দিয়ে পি ফর প্রোপানল, সিস্টেমিকের এস ফর সালবুটামল এবং মেটাবলিজমের এম ফর মরফিন। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য ড্রাগস দ্যাট দে আর হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজমে যায়। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি এই ড্রাগের ক্ষেত্রে আমরা কি করব, ড্রাগগুলো ওরালি দিব না, আমরা চেষ্টা করব যে ওরালটাকে অ্যাভয়েড করে প্যারেন্টেরালি বা অন্যান্য রুটে দিতে। যেমন সালবুটামল আমরা ইনহ্যালেশনাল রুটে দেই, ওরালি দেই কিন্তু ইনহ্যালেশনাল রুটে দেই। মরফিন আমরা অন্য রুটে দেই, প্যারেন্টেরাল রুটে দেই। লিগনোকেইন আমরা প্যারেন্টেরাল রুটে দেই। হাইড্রোকর্টিসন আমরা প্যারেন্টেরাল রুটে দেই। প্রোপানল এইটা কিন্তু আমরা ওরালি দেই। ওরালি দেই আমাদের যখন ডোজের পরিমাণটা একটু বেশি করতে হয়, কারণ তারা মেটাবলিজম হয়ে যায় অনেকখানি। হ্যাঁ, এবং প্রোপানলটা কেন আমরা ওরালি দেই, অন্য রুটে দেই না, কারণ প্রোপানলে দেখা যায় যে একটা অ্যাক্টিভ মেটাবোলাইট থাকে যেটা কিনা পরবর্তীতে কাজ করতে পারে। কিছু ড্রাগ চলে যায় মেটাবলিজম হয়েও, কিছু ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে পারে। তো মনে রাখো এই কয়টা ড্রাগ, তো জিজ্ঞাসা করবে না যে ভাইবাতে জিজ্ঞাসা করবে কি কি ড্রাগ, 4টা ড্রাগের বা 5টা ড্রাগের নাম বলো যেগুলা ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজমে যায়।
এই ড্রাগগুলোর নাম মনে রাখবা এভাবে। তারপর আসো যেমন পিএইচ এবং পিকে রিলেশনশিপ, এটা হচ্ছে বোঝার জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিডিক ড্রাগ ক্যান ক্রস দা মেমব্রেন ইন অ্যাসিডিক মিডিয়াম। গত ক্লাসে বলেছিলাম যে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে নন আয়োনাইজড বা আনআয়োনাইজড, যেটাই বলো, নন আয়োনাইজড বা আনআয়োনাইজড থাকে। দে আর লিপিড সলিবল, ফলে তারা লিপিড সলিবল। সো তারা লিপিড বাইলেয়ার বায়োলজিক্যাল মেমব্রেন গুলো ইজিলি ক্রস করতে পারে, বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারে, অ্যাবজর্পশনের জন্য ভালো। এবং অপোজিট ক্ষেত্রে, অপোজিট হচ্ছে বেসিক ড্রাগের ক্ষেত্রে হয়, ঠিক আছে। যেমন অ্যাসপিরিন হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ। অ্যাসপিরিনের মেটাবলিজম হয় স্টমাকে, কারণ স্টমাকের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাবজর্পশন ভালো হয়। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম ড্রাগ অ্যাবজর্পশন হওয়া। ম্যাক্সিমাম ড্রাগ অ্যাবজর্পশন হতে হলে আমার কোন জায়গায় অ্যাবজর্পশন হলে ভালো হবে? স্টমাকে না ইন্টেস্টাইনে? ইন্টেস্টাইনে। তাহলে আমার লার্জ অ্যাবজর্পটিভ সারফেস লাগবে যেখানে ড্রাগ অ্যাবজর্পশন হবে। এই কারণে অ্যাসপিরিনকে আমরা অনেক সময় এন্টেরিক কোটেড করে দেই। কি করি? এন্টেরিক কোটেড, যাতে তারা স্টমাকে অ্যাবজর্পশন না হয়, ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্পশন হয়। একটা কোট দিয়ে দেই, স্টমাকে তারা অ্যাবজর্পশন হয় না, তখন তারা ইন্টেস্টাইনে চলে গিয়ে অ্যাবজর্পশন হয়। সো অ্যাসপিরিন আর এন্টেরিক কোটেড। নেক্সট আসো, তোমার এখানে বলছে যে একটা ড্রাগ তুমি 100% লিপিড সলিবল বা 100% ওয়াটার সলিবল বলতে পারবা না কখনোই। আমি যদি বলি এই ড্রাগটা লিপিড সলিবল, এটা কিন্তু কখনোই 100% না, বা এটা ওয়াটার সলিবল, এটা কখনোই 100% না। এটা ডিপেন্ডস অন ফুললি দ্য পিএইচ অফ দ্য মিডিয়াম। এবং এই যে অ্যাসিডিক ড্রাগ বা বেসিক ড্রাগ, এটা আসলে পিকে দিয়ে নির্ধারণ হয়। What is pK? এটা আগেই বলছি, it is the ionization constant. It is the pH at which 50% drug is ionized, 50% drug is non-ionized. এটাকে হচ্ছে পিকে বলা হয়। সাপোজ দেখো একটা ড্রাগের পিকে হচ্ছে 5, পিএইচ হচ্ছে 5, তাইলে ড্রাগটা কি হবে? পিএইচ এবং পিকে সমান। তাইলে এই ড্রাগটার ক্ষেত্রে 50% drug ionized, 50% drug 50% lipid soluble, 50% water soluble. আবার দেখো যদি পিএইচ 4 হয়ে যায়, পিকে 5, তাহলে কি 5 4 মানে কি? আরো বেশি, এটা অ্যাসিডিক। তাহলে বেশি অ্যাসিডিক মানে কি? আরো বেশি ড্রাগটা লিপিড সলিবল বেশি হবে। 3 হয়ে গেলে কি হবে? আরো বেশি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে চলে গেল, তাহলে আরো বেশি লিপিড সলিবল হবে। 50% না, তখন আস্তে আস্তে পার্সেন্টেজটা, লিপিড সলিবলের পার্সেন্টেজটা বাড়তে থাকবে। বুঝতে পারছো? ম্যাডাম এটা কনফিউশন? আরেকবার একটু বলেন। একটা ড্রাগের পিকে ধরো 5, পিএইচ 5, ওই পিকে 5, ওই ড্রাগটা যে এনভায়রনমেন্টে গেল বডির ভেতরে, ওইখানকার এনভায়রনমেন্টের পিএইচ 5, তাহলে ড্রাগটার কিন্তু 50% লিপিড সলিবল হবে, 50% ওয়াটার সলিবল হবে। এখন দেখা গেল যে পিএইচ আরো কমলো, 4 এ চলে গেল, পিকে 5 কিন্তু পিএইচ 4, মানে কি আরো অ্যাসিডিক এনভায়রনমেন্টে গেল। পিকে তো মানে হচ্ছে 5 মানে হচ্ছে অ্যাসিডিক, তাহলে পিএইচ হচ্ছে 4 মানে কি আরো অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে আনআয়োনাইজড বেশি হবে, আরো বেশি হবে, 50% না, 50% এর চেয়ে বেড়ে যাবে আনআয়োনাইজড ফর্মটা, এবং আয়োনাইজড ফর্মটা কমে যাবে, মানে ড্রাগটা আরো বেশি লিপিড সলিবল হবে। আবার 3 হয়ে গেলে আরো বেশি লিপিড সলিবল হবে। যত কমতে থাকবে তত বেশি লিপিড সলিবিলিটি বাড়তে থাকবে। পিকে যদি 5 থাকে, পিএইচ যদি যতই কমতে থাকবে লিপিড সলিবিলিটি বাড়তে থাকবে। আবার ধরো পিকে 5ই আছে, পিএইচ হয়ে গেল 6 বা 7, তখন সেক্ষেত্রে ওয়াটার সলিবিলিটি বাড়তে থাকবে। এটা একটু তোমাদের চিন্তা করার বিষয় আছে। এই সূত্রটা মনে রাখো ফার্স্টে, যে পিএইচ আর পিকে যদি ইকুয়াল হয় 50% আয়োনাইজড, 50% নন আয়োনাইজড, দ্যাট মিন্স 50% ওয়াটার সলিবল, 50% লিপিড সলিবল। আবারও বলছি, আনআয়োনাইজড বা নন আয়োনাইজড হচ্ছে লিপিড সলিবল, আয়োনাইজড হচ্ছে ওয়াটার সলিবল। দেখো এখানে বলেছে পিএইচ এবং পিকে সমান হলে একই কথা, 50% 50% হলো। পিএইচ এবং পিকের গ্যাপ যদি 1 হয়, তাহলে একটা ফর্ম হবে 90 আর একটা ফর্ম হবে 10।
পিএইচ এবং পিকে ডিফারেন্স যদি 2 হয়, একটা ফর্ম হবে 99 আর একটা ফর্ম হবে 1। পিকে এবং পিএইচ এর ডিফারেন্স যদি 3 হয়, একটা ফর্ম হবে 99.9 আর একটা ফর্ম হবে 0.1। ফর্ম মানে কি? আনআয়নাইজড, নন আয়নাইজড বা লিপিড সলিবল, ওয়াটার সলিবল, এটাকে বলছে ফর্ম। কনফিউশন লাগছে? কনফিউশন দূর করব। দেখো আরেকটা জিনিস দেখো, পিকে 5, একটা ড্রাগের পিকে 5। স্টুডেন্টস আছো? জি ম্যাম। জি ম্যাম আছি। একটা একটা ড্রাগের পিকে 5, পিএইচ হচ্ছে 3, তাহলে 5 থেকে 3 গেলে কত থাকে? 2। তাহলে পিএইচ মাইনাস পিকে হচ্ছে 2। আমি বললাম যে যদি 2 হয়, পিএইচ মাইনাস পিকে যদি 2 হয়, একটা ফর্ম 99% আর একটা ফর্ম 1%। এখন কোন ফর্ম কোনটা? পিএইচ হচ্ছে 3, তার মানে কি অ্যাসিডিক, তার মানে কি পিকে হচ্ছে অ্যাসিডিক, পিকে হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্ট না নন আয়নাইজড ফর্মটা বেশি হবে, তার মানে 99% নন আয়নাইজড ফর্ম হবে। বুঝছো? আবার বলবো? ইয়েস ম্যাম, আরেকবার। পিকে 5 মানে কি 7 এর কম, ড্রাগ হচ্ছে পিকে 5 মানে 7 এর কম, তাহলে ড্রাগটা আমি কি ধরলাম? অ্যাসিডিক। পিএইচ হচ্ছে 3, তার মানে মিডিয়াটা কি? অ্যাসিডিক। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে কি হবে? নন আয়নাইজড হবে বা লিপিড সলিবল হবে। এখন কি তুমি বলতে চাচ্ছ 100% লিপিড সলিবল হবে? তা কিন্তু হবে না। এটার একটা সূত্র আছে, পিএইচ মাইনাস পিকে যদি 2 হয়, তাহলে 99% হচ্ছে নন একটা ফর্ম আয়নাইজড। 9%, একটা ফর্ম 1%। তাহলে আমি বলতেছি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্ট নন আয়নাইজড হবে, তাহলে ম্যাক্সিমাম ফর্মটা কি হবে? নন আয়নাইজড। তার মানে 99% হবে নন আয়নাইজড, আয়নাইজড হবে 1%। ক্লিয়ার হয়েছে? জি ইয়েস ম্যাম। আচ্ছা, আবার দেখো এদিকে আসো, পিকে 5ই আছে, পিকে 5ই আছে, একদম লাস্টে দেখো পিএইচ হয়ে গেল 8। 8 মানে কি? এনভায়রনমেন্টটা কি? বেসিক। বেসিক। ঠিক আছে, বেসিক এনভায়রনমেন্ট। তাহলে অ্যাসিডিক ড্রাগ বেসিক এনভায়রনমেন্টে কি হবে? অ্যাসিডিক ড্রাগ ওয়াটার সলিবল। বেসিক এনভায়রনমেন্টে কি হবে? ওয়াটার সলিবল আয়োনাইজড হবে, তাই না? তাহলে পিএইচ মাইনাস পিকে 3, এখানে আবার হয়ে গেল কি? আয়োনাইজড হয়ে গেল 0.1% এবং 99.9। তার মানে পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে পিএইচ এবং পিকে এর উপর ডিপেন্ডেন্ট। কখনোই কিন্তু এবং এবং এটা সূত্র ফলো করে এটা যে -2। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে বেসিক ড্রাগে চলে যাবে, আপনাকে চেঞ্জ করে দেব। এখানে ঠিকটা প্রথম দিকে এক্সাম্পলটা ঠিকই ছিল, কিন্তু ভুল করে ফেলছি। ঠিক আছে, এখানে একটু ঝামেলা আছে। তোমরা এটা সূত্রটা মনে রাখবা যে পিকে এবং পিএইচ এর গ্যাপ হচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে না ঠিকমতো। কিছু বুঝো না? আচ্ছা, এটা কিন্তু ডিটেইল পরীক্ষা জিজ্ঞাসা করবে না, এগুলো একটু ঝামেলার জিনিস। তোমরা জাস্ট এটা মাথায় রাখো যে পিএইচ এবং পিকে যদি সমান হয়, তাহলে 50% ড্রাগ আয়োনাইজড, 50% ড্রাগ নন আয়োনাইজড। একটা ড্রাগ কিন্তু কখনোই 100% লিপিড সলিবল বা 100% ওয়াটার সলিবল বলা যাবে না। এটা ডিপেন্ড করে ড্রাগের পিএইচ, সরি, এনভায়রনমেন্টের পিএইচ এর উপরে। এবং এই সূত্রটা লাগবে তোমাদের যে পিএইচ এবং পিকে ডিফারেন্স যদি 1 হয়, একটা ফর্ম হবে 90% আর একটা ফর্ম হবে 10%। 2 হলে একটা ফর্ম হবে 99%, একটা ফর্ম হবে 1%। 3 হলে কি হবে? এখন তোমাকে বলো যে একটা অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে কি হবে? যদি মোর অ্যাসিডিক এনভায়রনমেন্টে হয়, গ্যাপ যদি 2 হয়,
অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক এনভায়রনমেন্টে তখন কি হবে? নন আয়োনাইজড। তাহলে 99% নন আয়োনাইজড 1% আয়োনাইজড। আবার গ্যাপটা যদি 3 হয়ে যায় 99% নন আয়োনাইজড 0.1% আয়োনাইজড। এখন পিকে হয়ে গেল বেসিক, ঠিক আছে? পিএইচ হচ্ছে গেল বেসিক, পিএইচ হয়ে গেল বেসিক, তখন কি হবে? বেসিক ড্রাগ যদি ড্রাগ পিকেও বেসিক হয় পিএইচও বেসিক হয় তাহলে ওই সূত্র বেসিক ড্রাগ বেসিক এনভায়রনমেন্ট কি হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার মেইন সূত্র। এটা বুঝতে গেলে ঝামেলা হয়ে যাবে, এইটা তোমার মেইন সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত এখানে আমরা কি শেষ করলাম? অ্যাবজর্পশন এবং আয়োনাইজেশন সম্পর্কে ধারণা নিলাম, বায়োঅ্যাভিলিটি কি জিনিস, বায়ো ইকুইভ্যালেন্স কি জিনিস, ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম কি জিনিস। ক্লাস কন্টিনিউ করব? তোমাদের বেশি অসুবিধা হচ্ছে আজকে এই গুগল মিটে ক্লাস নিতে? না ম্যাম। এখন আসো ড্রাগ ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কি জিনিস? অ্যাবজর্পশন তো আগে বললাম যে অ্যাবজর্পশন যে কোনো রুট দিয়ে আমি দিলাম ড্রাগ, সেটা যে প্রসেসের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে যাবে সেটাকে বলছি আমরা অ্যাবজর্পশন। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে চলে গেছে ড্রাগটা অলরেডি, এখন এটা সেলে এবং টিস্যুতে ঢুকবে, এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। তার মানে সিস্টেমিক সার্কুলেশন থেকে যে প্রসেসে ড্রাগটা সেল বা টিস্যুতে ঢুকে সেটি হচ্ছে distribution. It is the process by which drug reversibly leaves the bloodstream and enter into the interstitium and then into the cell and tissue. Cell of the tissue, এটাকে বলা হয় distribution. What are the factor affecting distribution? কি কি factor লাগে? Blood flow, capillary permeability, plasma protein binding, tissue protein binding এবং lipid solubility. ব্লাড ফ্লো যেই অর্গানে ভালো সেই অর্গানে ডিস্ট্রিবিউশন কি হবে? বেশি হবে। যেমন তোমার ভাইটাল অর্গান কি আছে আমাদের বডিতে? হার্ট, কিডনি, লিভার, লাং, লিভার, তারপর ব্রেইন। তাহলে ব্লাড এইসব জায়গায় ডিস্ট্রিবিউশন বেশি হবে। ব্লাড ফ্লো কম আছে স্কেলটাল মাসল অ্যাডিপোজ টিস্যু, তাহলে ডিস্ট্রিবিউশন এখানে কি হবে? কম হবে। তারপর একদম লাস্টে দেখো যেটা বললাম লিপিড সলিবিলিটি, যেটা বললাম লিপিড সলিবল ড্রাগগুলা যে কোনো মেমব্রেন ক্রস করে যাবে, সেল মেমব্রেন ইজিলি ক্রস করতে পারবে, তাহলে ডিস্ট্রিবিউশন কেমন হবে? বেশি হবে, তাই না? ডিস্ট্রিবিউশন বেশি হবে, তাহলে লিপিড সলিবল ড্রাগের ডিস্ট্রিবিউশন বেশি হবে। ক্যাপিলারি পারমিয়াবিলিটি, যদি বড় বড় ক্যাপিলারি পারমিয়াবিলিটি থাকে, পোর থাকে ক্যাপিলারি, তাহলে ডিস্ট্রিবিউশন কেমন হবে? ভালো হবে। যেমন লিভার এবং স্প্লিনের ক্যাপিলারি পোরগুলা পারমিয়াবিলিটি অনেক বেশি, তাহলে ওদের ডিস্ট্রিবিউশন ভালো হয়। আবার তুমি ক্যাপিলারি পারমিয়াবিলিটি ধরলে তোমার ব্রেইনে কিন্তু ডিস্ট্রিবিউশন কম হয়। ব্লাড ফ্লো ধরলে ব্রেইনে বেশি হয়, ক্যাপিলারি পারমিয়াবিলিটি হিসাব করলে আবার কম হবে, কারণ ব্রেইনের ক্যাপিলারিটা কেমন? টাইট জাংশন, তাই না? পোর নাই। তাহলে এখানে আবার ব্লাড ডিস্ট্রিবিউশন যদি এই ফ্যাক্টর দিয়ে কম্পেয়ার করো তাহলে ড্রাগ ডিস্ট্রিবিউশনটা কম হবে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ড্রাগটা তো সিস্টেমিক সার্কুলেশনে আছে, এখন তাকে সেল বা টিস্যুতে যেতে হবে, কিন্তু সে যদি সিস্টেমিক সার্কুলেশনে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে বসে থাকে তাহলে কি সে ডিস্ট্রিবিউশনে যেতে পারবে? না, পারবে না। প্লাজমা কি আছে প্লাজমাতে? অ্যালবুমিন, গ্লোবুলিন, আলফা 1 গ্লাইকোপ্রোটিন, ড্রাগগুলার অনেক সময় প্লাজমা প্রোটিন বাইন্ডিং অ্যাফিনিটি থাকে। অ্যাফিনিটি মানে কি? আকর্ষণ। এই কোন ড্রাগের অ্যালবুমিনের সাথে বাইন্ড করার অ্যাফিনিটি, কোন ড্রাগের গ্লোবুলিনের সাথে বাইন্ড করার অ্যাফিনিটি। এরকম যদি অ্যাফিনিটি থাকে তাহলে ড্রাগটা কি করে? সে কি করে? প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে বসে থাকে, সে কিন্তু আর ডিস্ট্রিবিউশনে যেতে পারে না। আবার টিস্যু প্রোটিন বাইন্ডিং, কোন ড্রাগের টিস্যুর প্রতি অ্যাফিনিটি, যেমন টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিক, এই টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্যালসিয়ামের প্রতি তার খুব অ্যাফিনিটি, আকর্ষণ। তাহলে ক্যালসিয়াম টিস্যুগুলা শেষ খুঁজে। ক্যালসিয়াম টিস্যু কোথায় আছে আমাদের বডিতে? ক্যালসিয়াম কন্টেনিং কি জিনিস?
বোন ডিস্ট্রিবিউশন হয়ে কই যাবে? বোনসে এবং টিতে গিয়ে ডিপোজিট হয়ে বসে থাকবে। তার ডিস্ট্রিবিউশন হবে ওই জায়গায় বেশি। যে টিস্যুর প্রতি তার অ্যাফিনিটি সেই টিস্যুতে গিয়ে সে বসে থাকবে। তাহলে টিস্যু প্রোটিন বাইন্ডিংটা একটা ইম্পর্টেন্ট। তাহলে দিস আর দ্য ফ্যাক্টর মডিফাই ড্রাগ ডিস্ট্রিবিউশন। এই কথাটাই এখানে বলছি যে হাই ব্লাড ফ্লো যেখানে হবে, যেমন থায়োপেন্টাল সোডিয়াম একটা জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ, ঠিক আছে? এই জেনারেল অ্যানেস্থেটিকটা আমরা কি করি, থায়োপেন্টাল সোডিয়াম দেওয়া মাত্রই তার একে নেচার তো সে হাই সলিবল লিপিড সলিবল ড্রাগ, থায়োপেন্টাল সোডিয়ামটা হচ্ছে হাইলি লিপিড সলিবল প্লাস হাই ব্লাড ফ্লো অর্গান কোনটা, ব্রেইন। সে কি করে, প্যারেন্টেরালি বা ইন্ট্রাভেনাসলি দেওয়া মাত্রই সে দ্রুত ব্রেইনে চলে যায় এবং ব্রেইনে চলে গিয়ে এটা সিএনএস ডিপ্রেশন করে এবং অ্যানেস্থেসিয়া প্রডিউস হয়, ঠিক আছে? তাহলে এভাবে তাহলে ব্লাড ফ্লো যেমন ব্রেন, লিভার, কিডনি এখানে ব্লাড ফ্লো বেশি, অ্যাডিপোজ টিস্যু, স্কিন, ভিসেরা এখানে ব্লাড ফ্লো কম। সো যেখানে ব্লাড ফ্লো বেশি সেখানে ডিস্ট্রিবিউশন বেশি। এই কথাগুলো এখানে বলছি যে লিভার, স্প্লিনে হচ্ছে লার্জ কন্টিনিউয়াস ক্যাপিলারি, এখানে তোমার ড্রাগ ইজিলি যেতে পারবে। কিন্তু তোমার যদি ব্রেইন হয় সেখানে আবার ক্যাপিলারি স্ট্রাকচার কন্টিনিউয়াস এবং কোনো গ্যাপ নাই, সেখানে আবার এই ক্ষেত্রে ড্রাগ ঢুকতে পারবে কিন্তু ড্রাগের জন্য এই ড্রাগ ঢোকার জন্য ড্রাগটাকে হাইলি লিপিড সলিবল হতে হবে বা হাইলি নন আয়নাইজড হতে হবে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং যেটা বললাম, ইউজুয়ালি অ্যাসিডিক ড্রাগ, এ ফর অ্যাসিডিক, এ ফর অ্যালবুমিন। অ্যাসিডিক ড্রাগ অ্যালবুমিনের সাথে ইউজুয়ালি বাইন্ড করে, বেসিক ড্রাগগুলো আলফা 1 গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড করে ইউজুয়ালি, হ্যাঁ। এবং যেসব ড্রাগগুলা বাইন্ড করে বসে থাকে তারা ডিস্ট্রিবিউশনে যায় না, ডিস্ট্রিবিউশনে যায় হচ্ছে ফ্রি ড্রাগগুলা। সুতরাং ফ্রি ড্রাগগুলোকে আমরা বলি অ্যাক্টিভ ড্রাগ। ফ্রি মানে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর সাথে বাইন্ড করা নাই, ফ্রি আছে, সেই ড্রাগগুলো ডিস্ট্রিবিউশনে যায় এবং সেই ড্রাগগুলাই কিন্তু ফার্মাকোডাইনামিক, মানে দ্যাট মিন্স মেকানিজম অফ অ্যাকশন করে বা কাজ করে। তাহলে এটাকে আমরা বলবো অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ড্রাগ। আর যে ড্রাগগুলা প্লাজমা প্রোটিনে বাইন্ড করে বসে থাকে সেটাকে আমরা বলি রিজার্ভার। এটা রিজার্ভ হিসেবে আছে, হ্যাঁ। যখন দেখা যায় ফ্রি ড্রাগ শেষ হয়ে গেছে তখন স্লোলি কি করে, রিজার্ভার থেকে ড্রাগ রিলিজ হয়, প্লাজমা প্রোটিন থেকে রিলিজ হয়ে আবার ডিস্ট্রিবিউশনে যায়। বুঝা গেল? ফ্রি ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ড্রাগ, সে ডিস্ট্রিবিউশনে যাবে, কাজ করবে। দেখা যায় যে ফ্রি ড্রাগ শেষ, এখন রিজার্ভার মানে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে কিছু ড্রাগ বসে আছে, তখন ওই ড্রাগটা আবার স্লোলি রিলিজ হবে এবং ডিস্ট্রিবিউশনে যাবে। সো প্লাজমা প্রোটিন বাইন্ডিংটাকে বলা হচ্ছে রিজার্ভার। ক্লিয়ার হয়েছে? স্টুডেন্টস আছো না নাই? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. আছি ম্যাম। অ্যালবুমিন বাউন্ড ড্রাগ, গোবিলিন বাউন্ড ড্রাগ এগুলা খুব বেশি ধরে না, যেটা ধরে যে কিছু কি ড্রাগ হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং, যেমন অ্যাসপিরিন, ওয়ারফিরিন, সালফোনাইলুরিয়া। অ্যাসপিরিন হচ্ছে একটা এনএসএইডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এটাকে আবার অ্যান্টি প্লাটিলেট ড্রাগও বলা হয় অ্যাসপিরিন। ওয়ারফেরিন হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট। সালফোনাইলুরিয়া, এই তিনটা ড্রাগের নাম অবশ্যই মনে রাখবা, অ্যাসপিরিন, ওয়ারফেরিন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে এদিক ওদিক ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং। আচ্ছা তোমরা কাছে আসো, আজকে আমার কাছে দুজন বসে আছে বুঝছো, কে কে? অরুণিমার জয়িতা, ওরা গুগল মিট আমাকে ওপেন করে দিছে, নাহলে আজকে ক্লাস নেওয়া সম্ভব হতো না, দেখা যায় ঝামেলা হতো। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর ইম্পর্টেন্স। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম তাসফিয়া ফাইরুজ নাকি আধা ঘন্টা ধরে ট্রাই করতেছে কিন্তু পারমিশন পাচ্ছে না ক্লাসে ঢোকার।
যা অবস্থা। নাকি সিস্টেম আছে এতজনের বেশি ঢোকা যাবে না? হ্যাঁ, ও বেশি হলে ঢোকা যাচ্ছে না মনে হয়। ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, যেমন হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, সে প্লাজমাতে বসে আছে, প্লাজমাতে প্রোটিনের সাথে বাইন্ড করে বসে আছে এবং তারা স্লোলি রিলিজ হবে, স্লোলি কাজ করবে এবং তারা টক্সিক ইফেক্ট কম প্রডিউস করবে, লেস টক্সিক ইফেক্ট। এখন ধরো দুইটা ড্রাগ, আমরা তো একসাথে মাত্র একটা ড্রাগ খাই না, একটা পেশেন্ট অনেকগুলা ড্রাগ খায়। যেমন সাপোজ দুইটা ড্রাগ সে নিল, দুইটা ড্রাগই প্লাজমা প্রোটিন বাইন্ডিং অ্যাফিনিটি আছে, তাহলে দুইটা ড্রাগই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে, কিন্তু যেই ড্রাগটার বেটার অ্যাফিনিটি সেই ড্রাগটাকে কিন্তু বাইন্ড করবে এবং অন্য ড্রাগটাকে সে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। ঠিক আছে? তাহলে যেমন অ্যাসপিরিন, যেটা বললাম যে অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন দুইটা ড্রাগই প্লাজমা প্রোটিন বাইন্ডিং। এখন তুমি দুইটা ড্রাগ একসাথে খাইলা, পেশেন্ট কোনো কারণে দুইটা ড্রাগ একসাথে খাওয়ার প্রয়োজন পড়লো, তখন কি হবে? তখন অ্যাসপিরিনও প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, ওয়ারফেরিনও প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। তাহলে কার অ্যাফিনিটি বেশি? এখানে অ্যাসপিরিনের অ্যাফিনিটি বেশি। তখন কি করবে? অ্যাসপিরিন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে আর ওয়ারফেরিনকে প্লাজমা প্রোটিন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। ফলে ওয়ারফেরিন কি হয়ে গেল? ফ্রি হয়ে গেল। ফ্রি ড্রাগ কি হলো? ডিস্ট্রিবিউশনে বেশি গেল। ডিস্ট্রিবিউশনে বেশি যাওয়া মানে কাজ বেশি করলো। কাজ বেশি করা মানে ওয়ারফেরিনটা কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন কি হবে? বাড়বে। বাড়লে কি হবে? অ্যান্টিকোয়াগুলেন্ট যদি বেশি হয়ে যায় তখন কি হতে পারে? ব্লিডিং। ব্লিডিং হতে পারে না? তার টক্সিক ইফেক্ট কি? ব্লিডিং। এটাই এখানে বলছে যে যদি দুইটা ড্রাগ একসাথে আমরা দেই সেম প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট, তাহলে দেখা যায় যেটা বেটার অ্যাফিনিটি সেটা ডিসপ্লেস করবে আদার ড্রাগকে ফ্রম দ্য প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এবং দেন ডিসপ্লেস ড্রাগ রিমেইন দ্য ফ্রি ড্রাগ, যেটা ডিসপ্লেস হয়ে গেল সেটা হয়ে গেল ফ্রি এবং তার অ্যাক্টিভিটি বাড়বে। তাহলে বলো তো আমি এই অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন দিলে কার ডোজটা কমাইতে হবে? অ্যাসপিরিন 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 তো আরো, ও তো শক্তিশালী, ওর ডোজ তুমি যদি আরো বাড়াও ও তো আরো ধাক্কা দিয়ে ওয়ারফেরিনকে সরাই দিবে। ওয়ারফেরিনের ডোজ কমাইতে হবে, নইলে ব্লিডিং হবে। ভাইবাতে জিজ্ঞাসা করতে হবে অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন, অথবা বলবে যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের ক্ষেত্রে ড্রাগ ইন্টারঅ্যাকশন বলো, তখন তোমরা বলবা অ্যাসপিরিন এবং ওয়ারফেরিন দুইটা ড্রাগ যদি দেই, অ্যাসপিরিন হচ্ছে বেটার অ্যাফিনিটি, সে কি করবে? প্লাজমাতে বাইন্ড করবে, ওয়ারফেরিনকে ডিসপ্লেস করবে এবং ডিসপ্লেস করলে ওয়ারফেরিন হয়ে যাবে ফ্রি ড্রাগ, সে ডিস্ট্রিবিউশনে যাবে এবং সে কাজ বেশি করবে, অ্যাক্টিভিটি বেশি করবে, তখন অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট বেশি হবে, ব্লিডিং বেশি হবে। এই ক্ষেত্রে আমি যখন দুইটা ড্রাগ দিব আমার ওয়ারফেরিনের ডোজটা কমাইতে হবে। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে ফ্রি ড্রাগ এবং বাউন্ড ড্রাগের একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। ফ্রি ড্রাগ যদি বেশি হয়ে যায় বাউন্ড ড্রাগ কমে যাবে, আবার ফ্রি ড্রাগ কমে গেলে বাউন্ড ড্রাগ থেকে আস্তে আস্তে ড্রাগগুলা ফ্রিতে চলে যাবে, আস্তে আস্তে ফ্রি হবে, বাউন্ড থেকে সরে সরে সে ফ্রি হয়ে যাবে এবং ফ্রি ড্রাগটাই তোমার কাজ করে এবং ফ্রি ড্রাগটাই এলিমিনেশন হয়ে যায় কিডনি দিয়ে। অনেক সময় ইন্ডোমেথাসিন এবং প্রোবিনেসিন দুইটা ড্রাগ, ওরা কি করে? একটা প্লাজমা প্রোটিনে দুইটা বাইন্ডিং সাইট থাকে, তারা নট নেসেসারি যে একটা একটা করবে। যেমন ইন্ডোমেথাসিন এবং প্রোবিনেসিন এই দুইটা ড্রাগ কি করে? সেম প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে ঠিকই, কিন্তু একই প্লাজমা প্রোটিনে দুইটা সাইটে বাইন্ড করে, সেম সাইটে না, সুতরাং একটা একটাকে ধাক্কা দিয়ে সরায় দেয় না। These are the importance of plasma protein binding. এই যে এটা বোল্ড করা আছে দেখতে পাচ্ছো, ড্রাগ ইন্টারঅ্যাকশন আসছে।
বোল্ড করাগুলো অবশ্যই পারতে হবে ভাইবার সময়। অ্যাসপিরিন ডিসপ্লেস সালফোনাইলুরিয়া। সালফোনাইলুরিয়া হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। সে কি করে? ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। এখন দেখা গেল যে অ্যাসপিরিন যখন সালফোনাইলুরিয়াকে ডিসপ্লেস করে দিল, সালফোনাইলুরিয়া কি হলো? ফ্রি হয়ে গেল। তখন সালফোনাইলুরিয়া ডিস্ট্রিবিউশনে গেল এবং সালফোনাইলুরিয়া বেশি বেশি কাজ করলো, ফলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল। অনেক সময় বেশি হাইপোগ্লাইসেমিয়া হলে কি হয়? হাইপোগ্লাইসেমিক শক। তাহলে আমার কার ডোজ কমাইতে হবে এখানে? সালফোনেরিয়া। Phenylurea. Warfarin causes warfarin toxicity, that means bleeding. সালফোনামাইড অনেক সময় বিলিরুবিনকে ডিসপ্লেস করে। বিলিরুবিন বডির এন্ডোজেনাস বিলিরুবিনকে ডিসপ্লেস করে দেয় প্লাজমা প্রোটিন বাইন্ডিং থেকে, ফলে বিলিরুবিন ফ্রি হয়ে যায়। এই কারণে নিওন্যাটদের সালফোনাইলুরিয়া দিলে অনেক সময় নিওন্যাট ওদের কার্নিক চেরাস হয়, দ্যাট মিন্স জন্ডিস হয়। ঠিক আছে, নিওন্যাটাল জন্ডিস কার্নিক চেরাস বলা হয়। আরেকটা একদম প্রথমটাও ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে কুইনিন জাতীয় ড্রাগগুলা, কুইনিডিন এর হচ্ছে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, ডিগক্সিনকে ডিসপ্লেস করে দেয়, ফলে ডিগক্সিনের টক্সিসিটি হয়। ডিগক্সিন হচ্ছে একটা হার্ট ফেইলিউরের ড্রাগ। এর টক্সিসিটি হচ্ছে অনেক খারাপ, এটা আমরা পরে হার্টের চ্যাপ্টারে পড়বো ডিগক্সিনের ক্ষেত্রে। তাহলে দিস আর দ্য প্লাজমা প্রোটিনের ড্রাগ ইন্টারঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি ড্রাগ ইন্টারঅ্যাকশন গুলা ইম্পর্টেন্ট এখানে। অ্যাসপিরিন প্লাস সালফোনাইলুরিয়া কি ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়? অস্পিতে আসে, ভাইবাতে জিজ্ঞাসা করবে। ভাইবাতে কিন্তু এভাবে জিজ্ঞাসা করে যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং লেভেলে ড্রাগ ইন্টারঅ্যাকশন কি হতে পারে, অথবা নাম উল্লেখ করে দিবে। অ্যাসপিরিন এবং সালফোনাইলুরিয়া দুটো ড্রাগ একসাথে দিলে কি হতে পারে? অ্যাসপিরিন প্লাস ওয়ারফেরিন দিলে কি হতে পারে? তাহলে বোঝার জন্য বলি, ফ্রি ফর্ম অফ দ্য ড্রাগটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ। এটাই ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করে, এটাই মেটাবলিজমে যায় এবং এক্সক্রিশন হয়, এবং ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা যায়। আর প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। এরা হচ্ছে রিজার্ভার, এরা মেটাবলিজমে যায় না, এক্সক্রিশন হয় না, এরা কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করে না। এদের অ্যাকশনটা স্লোলি হবে, মানে ফ্রি ড্রাগ শেষ হয়ে গেলে তখন এটা রিলিজ হয়ে ফ্রি হবে। সো ডিলেড অ্যাকশন, প্রলংড অ্যাকশন, ইমার্জেন্সি সিচুয়েশনে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ দেওয়া যায় না, এবং এরা এটা তো ভুল বলছি, এখানে ভুল লিখছি, মোর চান্স অফ টক্সিসিটি, তোমরা কেটে দিও। হ্যাঁ, নিজেরা যখন নোটে লিখবা তখন এটা কেটে দিও, লেস চান্স অফ টক্সিসিটি দেন ফ্রি ফর্ম। এটা ভুল লেখা হয়েছে, লেস চান্স অফ টক্সিসিটি, মোর চান্স না, ফ্রি ফর্মের মোর টক্সিসিটি হবে, আর লেস প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর লেস চান্স অফ টক্সিসিটি হবে। বুঝছো স্টুডেন্ট সবাই? Yes, ma'am. হ্যাঁ, লাস্টে আমি ভুল লিখছি। হ্যাঁ, এটা তোমরা ঠিক করে নিও। টিস্যু বাইন্ডিং ড্রাগ, এটা আগেই বলছি যে কোন ড্রাগের কোন টিস্যুর প্রতি অ্যাফিনিটি আছে। যেমন একটু এটা যদি কোন ড্রাগ টেট্রাসাইক্লিন কথা বলুন, ক্লোরোকুইন, রেটিনা এবং আয়োডিন। আয়োডিনটা থাইরয়েডের টিস্যুর প্রতি অ্যাফিনিটি, আর ক্লোরোকুইন হচ্ছে রেটিনা এবং লিভার এবং উল্টাপাল্টা হয়ে গেছে, ড্রাগ এবং টিস্যু মনে হয় না। এই ডিগক্সিনটা হবে এই পাশে, রিডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ রিডিস্ট্রিবিউশন? ডিস্ট্রিবিউশন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন থেকে টার্গেট সাইটে বা বিভিন্ন অর্গানে গেল, যাওয়ার পরে ওই টার্গেট সাইট থেকে বের হয়ে আরেকটা সাইটে গেল, আবার ডিস্ট্রিবিউশন হলো, এটাকে বলছে রিডিস্ট্রিবিউশন। বুঝা গেল? When highly lipid soluble drug is distributed from its site of action into the other tissue. তার সাইট অফ অ্যাকশনে যাওয়ার পরে সে ওই সাইটে কথাটা আগে জেনারেল অ্যানেস্থেসিয়া, জেনারেল কোন রুটে
ইনভেগাস রুটে দেই। দুইটা ক্যারেক্টারিস্টিক্স না, একটা হাইলি সলিউবল থায়োপেন্টাস সোডিয়াম, হাইলি লিপিড সলিউবল। আমার ব্রেইনটা কি সেটা, তাহলে থায়োপেন্টাস সোডিয়াম ব্রেইনে, থায়োপেন্টাস সোডিয়াম ব্রেইনে চলে যাবে এবং গিয়ে এটা সিএনএস ডিপ্রেসড করবে, অ্যানেস্থেসিয়া হবে। হওয়ার পরে ব্রেইনে তার ডিস্ট্রিবিউশন হলো, তাহলে ফার্স্ট ডিস্ট্রিবিউশন সাইট কোনটা? ব্রেইন। তারপর সে কিন্তু আর ব্রেইনে থাকবে না, সে কি করবে? দ্রুত ব্রেইন থেকে বের হয়ে যাবে, এটা স্কেলেটাল মাসে এবং অ্যাডিপোস টিস্যুতে চলে যাবে। এই যে আবার ডিস্ট্রিবিউশন হলো, প্রথমবার ব্রেইনে গেল, সেকেন্ড টাইম ডিস্ট্রিবিউশন হলো, এটাকে বলছে রিডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সেকেন্ড টাইম ডিস্ট্রিবিউশনকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। তাহলে থায়োপেন্টাস সোডিয়াম যে প্রথমবার ব্রেইনে গেল, অ্যানেস্থেসিয়া করলো, অ্যানেস্থেসিয়া করার পর সে বেশিক্ষণ ব্রেইন থেকে বের হয়ে মাসেলে চলে গেল, হচ্ছে রিডিস্ট্রিবিউশন হয়ে গেল। রিগেইন হলো, নিজে হলো। অ্যানেস্থেসিয়া হয়ে কিছু কি ব্রেইন থেকে বের হয়ে চলে গেল, রিডিস্ট্রিবিউশন ইফেক্ট চলে গেল, তখন পেশেন্ট কনশাস গেইন করলো। এটা থায়োপেন্টাস সোডিয়াম অ্যানেস্থেসিয়া করতে পারি, অ্যানেস্থেসিয়া কিন্তু বেশিক্ষণ কিন্তু অ্যানেস্থেসিয়াটা থাকে না, হয়ে যায় রিডিস্ট্রিবিউশন হয়। আমরা বলি যে থায়োপেন্টাস সোডিয়ামকে আমরা বলি র‍্যাপিড ইন্ডাকশন এন্ড র‍্যাপিড রিকভারি। এটা সিএনএস চ্যাপ্টারে পড়ব। র‍্যাপিড ইন্ডাকশন, ইন্ডাকশন মানে হচ্ছে অ্যানেস্থেসিয়া তৈরি হওয়া, প্রোডিউস হওয়া, এটাকে বলছি ইন্ডাকশন। র‍্যাপিড ইন্ডাকশন এবং র‍্যাপিড রিকভারি, তার মানে আবার দ্রুত রিকভারি হয়ে যায়। কেন রিকভারি হয়ে যায়? বিকজ অফ রিডিস্ট্রিবিউটেড হয়ে যায় মাসল এবং অ্যাডিপোস টিস্যু। তাহলে তার ফার্স্ট ডিস্ট্রিবিউশন সাইট কোনটা? ব্রেইন। সেকেন্ড ডিস্ট্রিবিউশন সাইট বা রিডিস্ট্রিবিউশন সাইট কোনটা? মাসল এবং অ্যাডিপোস টিস্যু। রিডিস্ট্রিবিউশন বলি একটা এক্সাম্পলই মনে রাখবা, এই একটা এক্সাম্পল দিয়েই পরীক্ষায় বুঝায় বলবা, ঠিক আছে? Yes, ma'am. তাহলে দেখো টিস্যু বাইন্ডিং ড্রাগের ইম্পর্টেন্স, আচ্ছা রিডিস্ট্রিবিউশন গেল, টিস্যু বাইন্ডিং ড্রাগ পড়াচ্ছিলাম। টিস্যু বাইন্ডিং ড্রাগের ইম্পর্টেন্স হচ্ছে লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক বেশি, ডিউরেশন অফ অ্যাকশন প্রলং, কারণ টিস্যুতে তারা থেকে যায়, তাদের ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং হয়, এবং টিস্যু টক্সিসিটি করে। যেমন টেট্রাসাইক্লিন ড্রাগটা বোনস এবং টিথে বসে থাকে এবং বোনস ডিস্ট্রাকশন করে, বোন ডিস্ট্রাকশন করে, টিথে কি হয়? এনামেল ডিসপ্লাসিয়া হয়, টিথের ডিসকালারেশন হয়ে যায়, টিথ ইয়েলো হয়ে যায়। টেট্রাসাইক্লিন ড্রাগ অনেকদিন খেলে টিথের কালার কিন্তু হলুদ হয়ে যাবে, বোনস ডিস্ট্রাকশন হবে। এই কারণে আমরা টেট্রাসাইক্লিন ছোট বাচ্চাদের দেই না, বোনের ডিফর্মিটি হবে, বোন ডিস্ট্রাকশন হবে, ফলে ওদের গ্রোথ রিটার্ডেশন হবে, তাদের গ্রোথ ঠিকমতো হবে না। টেট্রাসাইক্লিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এই টেট্রাসাইক্লিনটা বোনস এবং টিথে ডিপোজিট হয়, কেন হয়? কারণ তার ক্যালসিয়াম টিস্যুর প্রতি অ্যাফিনিটি বেশি। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তাহলে আমরা নেক্সট ক্লাসে বলি, আজকে এই পর্যন্ত মাথার মধ্যে নিয়ে নাও। ঠিক আছে, আজকে থাক। হ্যালো, আছো তোমরা? জি ম্যাম। তাহলে থাক, নাকি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে না, একটু পড়াবো। ম্যাম এতটুকুই। এখানে অনেকগুলো ব্যাপার আছে, তো এটা নেক্সট ক্লাসে বলি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম।